আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আজনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আশা। চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। ১১ বারের মতো মেহেদী মিরাজের ৫ উইকেট শিকার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা৪০ প্রধান উপদেষ্টাকে বহনকারী উড়োজাহাজ দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। ৪ দিনের এই সফরে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ দিনের সফরে কাতারের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। দেশটির রাজধানী দোহায় আগামী ২২ ও ২৩ এপ্রিল আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ হবে সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এগুইলার অংশ নেবেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া এই প্রতিবেদনটি জুলাই আগস্টের ঘটনায় কোন মামলার প্রথম তদন্ত প্রতিবেদন। এতে অভিযুক্ত হয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। পরাগ আজিমের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আসামিরা ঢাকার চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে। তদন্তকালে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা সরাসরি তত্ত্বাবধান ও অংশগ্রহণ, অধীনস্থদের নির্দেশ প্রদান, সহায়তা, হত্যাকাণ্ড সংঘটন, এমন অপরাধ থেকে বিরত না রাখা সহ বেশ কিছু মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রসিকিউশন থেকে ২-১ দিনের মধ্যে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে
সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব, আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাজুল ইসলাম জানিয়েছেন, চানখারপুলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে সবগুলো মানবতা বিরোধী অপরাধ মিলিয়ে আলাদা তদন্ত প্রতিবেদন দাখিল হবে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া হলো। প্রসিকিউশন বলছে, ফরমাল চার্জ গঠনের পর ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হবে। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় বলেও জানান তিনি। 19 এপ্রিল সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ওই দিন বিকেলে পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। এর কয়েক ঘণ্টা পরে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল। এই ঘটনায় সোভান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি সহ 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা করে তার পরিবার। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ই-কমার্স কোম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করতেন। সোমবার সন্ধ্যার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পোস্ট অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় একজন নারী ও পুরুষ একদল ছিনতাইকারীর কবলে পড়েন। এই সময় আরমান এক ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। সেই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আরমানকে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম শহরের আলোচিত গ্রিনলেজ পাহাড়টি কেটে বহুতল ভবন নির্মাণ করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় কেটে ভবন নির্মাণ করলে কেউ ফ্ল্যাট না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন চৌকের চেয়ারম্যান। পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম শহরের জামালখানে আলোচিত গ্রিনলেজ পাহাড়টি উঁচু ঠিন দিয়ে ঘেরাও করে রাত দিন কেটে 14 তলা ভবন নির্মাণ শুরু করে পাহাড় খেকুরা। এ নিয়ে চ্যানেল আইতে প্রতিবেদন প্রচার হয়েছে। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিলেও না মেনে হাইকোর্টে যায় তারা। অন্যায়ভাবে পাহাড় কেটে সব আপনারা দেখেছেন 3য় স্তরে কি বিশাল পাহাড় কেটে সব আশেপাশের মানুষের আমাদেরকে বিভিন্নভাবে কমপ্লেইন দিতে সাংবাদিকরা পত্রিকায় প্রকাশিত করেছেন, কিন্তু তারা কোনো কিছুই মানে না। কথা ছিল না, ওরা পাহাড় কাটছে প্লাস এমজিসি ওরা বাড়াই ফেলছে অবৈধভাবে। পাহাড় কর্তন করা যাবে না, 1 নম্বর কথা হলো সেটা। এবং যেই পার্সেন্টেজ দিয়ে তাদেরকে বিল্ডিংটা করার জন্য বলা হয়েছিল সেই পার্সেন্টেজটা না করে তারা অতিরিক্ত ফ্লোর এরিয়া নিয়ে। রোববার হাইকোর্টের চেম্বার জজ আদালত তাদের আবেদন খারিজ করে দেওয়ায় সোমবার চৌক চেয়ারম্যানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। পাহাড় কাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আইনের কোনোভাবেই এটাকে আইনে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে কোনো বিল্ডিং করা যাবে না এবং এটা জনজীবনের জন্য হুমকি, একটা সুন্দর নগরের জন্য হুমকি এবং সবার জন্য এটা কোনোভাবে পরিবেশের জন্য হুমকি। যেটুকু পাহাড়ের অংশটুকু পড়ছে ডেভিয়েশন ওটুকু আমরা ভাঙবো, যত শক্তই হোক সেটা ভাঙা হবে। আমাদের জনগণ সচেতন হতে হবে। এই প্রকৃতিকে ধ্বংস করে উনি একটা ভবন করছেন, কিন্তু কত বড় একটা অন্যায় করছেন, ওনাকে বুঝতে হবে এটা উনি কত বড় একটা অন্যায় করে যাচ্ছেন। এবং আমি জনগণকে আহ্বান করবো, এরকম পাহাড় কেটে যদি কোনো এরকম ভবন করা হয় আপনারা দয়া করে আপনারা প্রতিহত করবেন, সাথে সাথে ওই ভবনে কোনো ফ্ল্যাট আপনারা কিনবেন না। 127 ফুট উঁচু এই পাহাড়টির ইতিমধ্যে প্রায় অর্ধেক ধ্বংস করে ফেলা হয়েছে। বাকিটুকু রক্ষায় সরকার কঠোর উদ্যোগ নেবে এই প্রত্যাশা পরিবেশবাদীদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। প্রায় 14,000 ফিলিপিনো ও মার্কিন সেনাবার্ষিক যৌথ মহড়া বালিকাতান শুরু করেছেন।
এই মহড়া সামরিক চুক্তির আওতায় থাকা দুই মিত্র দেশের পূর্ণাঙ্গ যুদ্ধ অনুশীলন হিসেবে বিবেচিত। এমন এক সময়ে এই অনুশীলন হচ্ছে যখন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চলছে এবং আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয়গুলো উদ্বেগ বাড়াচ্ছে। বালিকাতান শব্দের অর্থ কাঁধে কাঁধ মেলানো। এ বার্ষিক মহড়া চলবে আগামী 9 মে পর্যন্ত। এতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল ও রকেট লঞ্চার। এবার রয়েছে কৃষি সংবাদ। শেরপুরে পাহাড়ি জনপদের অনাবাদী জমিতে অপ্রচলিত ও উচ্চমূল্যের ফসল চাষ কৃষিতে বৈচিত্র্য আনছে। তেমন একটি ফসল কফি। কৃষকদের মধ্যে কফি চাষে আগ্রহ বাড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দিচ্ছে। শেরপুর থেকে হাকিম বাবুলের তথ্য, ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। কফি আমদানি নির্ভর হলেও বান্দরবন সহ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে এর চাষ হচ্ছে। শেরপুরে ললিতাবাড়ী উপজেলা সহ বিভিন্ন উপজেলা এবং পাশের জেলা জামালপুর ও ময়মনসিংহের পাহাড়ি জনপদেও প্রায় 5 বছর আগে থেকেই সীমিত পরিসরে কফি চাষের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগ। ব্যক্তি উদ্যোগেও চলছে কফি চাষ। বান্দরবনের কাজের অভিজ্ঞতা নিয়ে ললিতাবাড়িতে টুলিপ কফি ফার্মিং অ্যান্ড রোস্টিং নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন কৃষিবিদ সাজ্জাদ হোসেন। কফির চারা উৎপাদন, চাষ সম্প্রসারণ, রোস্টিং ও বাজারজাত করে সাফল্য পায় তার প্রতিষ্ঠান। প্রায় 2 লক্ষ চারা উৎপাদন করে আমি বিনামূল্যে আমাদের শেরপুরের কৃষকদের মাঝে বিতরণ করতেছি এবং অদ্যাবধি আমি অনেক কফি এই বছর ক্রয় করে প্যাকেটজাত করে অলরেডি আমি বাজারজাত করতেছি। 3-4 বছর আগে রোপণ করা কফি গাছ থেকে ফলন পাচ্ছেন চাষি। কফির চারাও স্থায়ীভাবে বিক্রি হচ্ছে। আমি গত বছর কিছু প্রোডাকশন পেয়েছিলাম হালকা, এবার প্রায় 12-13 কেজির মতো হয়েছে। ফাইনালি শুকানোর পরে আমার 12-13 কেজি হয়েছে। ইতিমধ্যে কৃষকদের প্রায় 60,000 চারাও 100-রও বেশি কৃষককে প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। গারো পাহাড়ের অব্যবহৃত জমি কফি চাষের আওতায় আনতে আগামী 2 বছরে প্রায় 2 লাখ চারা বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিটা বাড়িতে কিছু আদু ছায়া এরিয়া থাকে, বিশেষ করে বড় বড় গাছ থাকার কারণে। তো আমাদের টার্গেট যে নালিতাবাড়ির প্রতিটা কৃষক পরিবারে 5টি-7টি করে অন্তত চারা থাকবে। এছাড়া বাগান যতগুলা করা সম্ভব আমরা করব। কফি চাষ করতে বাড়তি পরিশ্রম ও জমি লাগে না। পতিত জমি বা যে কোনো ফল ফসলের বাগানে সাথী ফসল হিসাবে ছায়াযুক্ত স্থানে কফি চাষ করা যায়। প্রতি একরে গাছ লাগানো যায় 600 থেকে 700টি। অনুকূল আবহাওয়া ও ভালো ফলন হলে গাছ প্রতি 5 থেকে 7 কেজি কফি পাওয়া সম্ভব। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছে জামাত ইসলামী। সবার সহযোগিতায় বাকলিয়ার বীরজা খাল ফিরে পাবে প্রাণ স্লোগানে কর্মসূচি শুরু করেছে দলটি। খালটি যথাযথভাবে খনন করা হলে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে লাখো মানুষ, প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। বর্ষা মৌসুমে মহানগর ও আশেপাশের নির্মাঞ্চলের পানি অপসারণ হতো দক্ষিণ বাকলিয়ার বীরজা খাল দিয়ে। তবে খালটি ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন এ এলাকার লাখো মানুষ। সেই সাথে খালের ময়লা আবর্জনায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে খালে পানি প্রবাহ ফেরানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। খালটা জনগণের সম্পদ, বাকলির সম্পদ, সুতরাং এটা সেভ করার জন্য, এটা রক্ষার্থে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাব। অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপারে, সামাজিক উন্নয়নের ব্যাপারে অগ্রসর হবে। 30 তারিখ পর্যন্ত এই শর্টগুলো আমরা রিমুভ করব। এর পরবর্তীতে আমরা মুখ থেকে মাটিগুলি কেটে 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 আসবো। খননের পাশাপাশি খাল রক্ষায় জনসচেতনতার উপর জোর দেন সংশ্লিষ্টরা। আমরা সকলেই কেউ যেন ড্রেনের উপর বাড়িঘর বা দোকানপাটে আমরা যেন তৈরি না করি, পানির প্রবাহকে যেন বন্ধ না করি। এলাকাবাসী এটা খেয়াল রাখবেন। এরকম বড় ড্রেনের 15 ফিটের মধ্যে কিন্তু কোনো বাড়িঘর দোকানপাট আপনি করতে পারবেন না, এবং পানি সরবরাহকে কোনোভাবে বর্জ্য ফেলে আপনারা এটা বন্ধ করবেন না। চকবাজারটাকে আমরা মডার্ন একটা বাজার হিসেবে, কাঁচা বাজার, মাছের বাজার, তারপরে গ্রোসারি বাজার, এরপরে ফুটপাতের বাজার আমরা করব। এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, ককশিট বলেন, যেগুলো পচনশীল নয়, সেগুলির কারণে কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। সে কারণে গিয়ে
আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এগুলো এক্সিকিউট হচ্ছে না, সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে জারাঙ্গিনাতে ময়লা পায়। আগামী 20 দিনের মধ্যে বীরজাখাল খননে কাজ করবে দলটির স্বেচ্ছাসেবীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আশা। চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যা 8 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। টাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার 3 জন রিমান্ডে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে 25 রানে পিছিয়ে বাংলাদেশ। 11 বারের মতো মেহেদী মিরাজের 5 উইকেট শিকার। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।